হ্যালো 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 হ্যালো, আরে এক মিনিট, শোনো না, দেখো 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 দেখো, তুমি এইটুকু তো জানো যে সকালবেলা দেখা সবকটা স্বপ্ন নাকি সত্যি হয়। আমি আজকে সকালে একটা স্বপ্ন দেখেছি যেখানে আমি অনেক টাকা জিততে চলেছি। তোমার কাছ থেকে যত টাকা ধার নিয়েছি না, সব টাকা আমি ফিরিয়ে দেবো বলছি তো। আমিও সকালে একটা স্বপ্ন দেখেছি যে তোর বোনের মৃতদেহের উপরেই তোকে শুয়ে আমি শ্মশানে নিয়ে যাচ্ছি। যদি তুই আমার টাকা ফেরত দিতে না পারিস তাহলে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। শোনো শোনো শোনো, দেখো 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 আমি কি বলছি। আরে শোনো, হ্যালো 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 হ্যালো, মনে হচ্ছে না এরা টাকার চক্করে এবার আমাকে মেরেই ফেলবে। আরে আজকে কপালটা আমার সঙ্গ দিক শুধু। কে রে? আরে এই ভিতু, লুকিয়ে লুকিয়ে পাথর ছুটছিস কেন? সামনে এসে কথা বল আমার। চোখ না অন্য কিছু, আজকাল না মানুষের মধ্যে বুদ্ধিই নেই, সবার মাথাটা খারাপ হয়ে গেছে। আরে 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 কীর্তিকা, দোলের তো এখনো অনেক দেরি, এই কাদা জল কে ছেটালো তোমার গায়ে? স্যার আপনারা জানেন না আমার সাথে সকাল সকাল কি হয়েছে। একটা ট্যাক্সি ড্রাইভার পুরো ফুল স্পিডে পুরো গাড়িটা নিয়ে চলে গেল, আর পুরো কাদা জলটা আমার গায়ে ছিটিয়ে গেল। স্যার সত্যি বাবা, আজকাল মানুষের মধ্যে সিভিক সেন্সটাই হারিয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। দয়া স্যার, আমি না ওই ট্যাক্সির নাম্বারটা নোট করে রেখেছি, আপনি এক্ষুনি যান আর গাড়ির সব দরজা ভেঙে আরে দিন। আরে 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 কীর্তিকা, স্যার কোন দরজা ভাঙার কথা হচ্ছিল? স্যার রাস্তার কোনো ট্যাক্সিওয়ালা ওর উপরে কাদা ছিটিয়ে দিয়েছে, তাই ম্যাডাম একটু রেগে গেছে। আপনি জানেন এই সব জিনিসের জন্য না আমাদের দেশে সঠিক আইন হওয়া উচিত। স্যার আপনি অর্ডার দিন আমাকে, ওই ট্যাক্সি ড্রাইভারকে না এক্ষুনি অ্যারেস্ট করব। কীর্তিকা, সবকিছু আইনের আওতায় তুমি এনো না। সমাজে কিছু কিছু জিনিস পাবলিকের ওপর ছেড়ে দিতে হয়, ঠিক তো? স্যার কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? চলে কি এসো। বলবো স্যার। হ্যালো সিআইডি ব্যুরো। খুন কোথায়? সচিন, হ্যাঁ স্যার। তাড়াতাড়ি এসো, এই পাথরটা এখান থেকে সরাও। সাবধানে। ও মাই গড, কর্মের ফল। মনে হচ্ছে রক্ত দিয়ে লেখা হয়েছে। স্যার হতে পারে খুনি এই সব ভিকটিমের রক্ত দিয়ে লিখেছে। ইউর রাইট শ্রেয়া, খুনি এর রক্ত দিয়ে এগুলো লিখেছে। কোনো পুরনো শত্রুতা মনে হচ্ছে। খুন করার পরেও সে শান্তি পায়নি, ওর রক্ত দিয়ে আবার এটাও লিখে গেছে কর্মের ফল। ডক্টর, এর মৃত্যু কখন হয়েছে, কোনো আইডিয়া? কিন্তু অভিজিৎ, যেভাবে এর বডিতে রাইগার মোটি স্টার্ট হয়েছে, এর হাতে আর পায়ে যেভাবে আক্রমণ শুরু হয়েছে, আমার মনে হচ্ছে এ মারা গেছে প্রায় 4 ঘন্টা আগে। এখন বাজে 8টা, মানে 4টের সময় অন্ধকারে খুনিয়েকে খুন করে পালিয়েছে। আর জায়গাটাও একদম নিরিবিলি বের করেছে স্যার, না কোনো স্ট্রিট লাইট কাজ করছে, না কোনো সিসিটিভি। স্যার এরকম নিরিবিলি জায়গায় অপরাধ করার কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, টাকা লুট করা। হ্যাঁ শ্রেয়া, কিন্তু টাকা লুট করার পরে এই যারা লুট করতে এসেছে তারা লিখতে গিয়ে সময় নষ্ট কেন করবে? ওরা তো পালিয়ে যাবে। মৃত্যুর কারণ তো পার্সোনালি মনে হচ্ছে। তুমি একদম ঠিক বলছো অভিজিৎ, মৃত্যুর কারণ অন্য কিছু। এই দেখো, এর ওয়ালেট আর এই মোবাইল দুটোই একদম কিন্তু ঠিক আছে। টাকা তো রয়েছে, তার মানে হলো খুন লুট করার জন্য তো হয়নি। প্রবীণ, বয়স 41 বছর, অ্যাড্রেস তো এই এরিয়ারই। শ্রেয়া, এই অ্যাড্রেসটায় গিয়ে দেখো তো ওখানে কেউ আছে কিনা। স্যার এই দেখুন স্যার, এই জুতোর ছাপটা ওদিকে গেছে। এ তো চপ্পল পরে রয়েছে, মানে চিহ্নটা খুনিরই হবে। 1 মিনিট।
একটা চিহ্ন একটু ছোট ঠিক আর তাই। আরেকটা হচ্ছে বড়। এই দেখো এখানে আর ওইখানে, এমনটা মনে হচ্ছে 8 আর 9 নাম্বার হতে পারে। স্যার আবার এমনটা নয় তো যে খুনি তার দু পায়ে আলাদা আলাদা নাম্বারের জুতো পরেছিল? এক্স্যাক্টলি। এই জুতোর ডিজাইনটা তো একই মনে হচ্ছে। প্রবীণ, প্রবীণ, ম্যাম এসব কি করে হলো? কে আমার সামলান স্বামীকে নিজেকে। মেরে ফেললো? প্রবীণ, ম্যাম একবার দেখতে তো দিন। না না ম্যাম, প্রবীণ। প্লিজ। ওনার মুখটা একেবারে মানে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। আপনি নিজেকে সামলান। যে এই কাজটা করেছে তারও এরকম ভাবে মৃত্যু হবে, এমন ভাবেই মরবে সে। আমার বাচ্চাদের কি হবে? আমার বাচ্চাদের কি হবে? প্রবীণ, ম্যাডাম, ম্যাম প্লিজ নিজেকে একটু সামলান। আর আচ্ছা এটা বলুন যে ভোর 4টের সময় এখানে কি করছিলেন উনি এই জায়গায়? আমরা তো গরিব লোক সাহেব, সকাল সকাল প্রতিবেশীদের গাড়ি পরিষ্কার করতো প্রবীণ, সেই দিয়েই তো আমার সংসার চলতো ম্যাডাম। আপনাদের সঙ্গে কারোর কোনো শত্রুতা, লড়াই বা কোনো ঝামেলা? না না সাহেব, আমাদের সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। এমন কি কর্ম করলো যার জন্যে ওর এরকম ফল ভোগ করতে হয়েছে? কর্মের ফল। বস, এই পাথরে যে রক্ত লেগে আছে, এই রক্তে আমি প্রবীণের রক্ত ছাড়াও অন্য একজনের রক্ত পেয়েছি। আর শুধু তাই নয়, আমি ভালো করে চেক করেছি, প্রবীণের স্কালের ক্যারোটিতেও আমি অন্য একজনের রক্ত পেয়েছি। দেখো সালুকে, অবভিয়াসলি ওটা খুনির রক্তই হবে। একদম, আমারও তাই মনে হচ্ছে। আসলে রাগের মাথায় ওকে এমন মার মারছিল যাতে খুনি নিজেই জানতে পারেনি কখন ওর হাত কেটে রক্তর সঙ্গে মিশে গেছে। এক্স্যাক্টলি। তাহলে ডক্টর সালুকে অন্য রক্তটার ব্যাপারে বলুন, যাতে আমরা খুনির কাছে পৌঁছতে পারি। তো একটা বিশেষ ব্যাপার জানতে পেরেছি, যে সেটা হচ্ছে এই রক্তে আমি এমন কিছু ওষুধের স্ট্রেস পেয়েছি যেগুলো মানুষের যখন কোনো মানসিক সমস্যা হয় তখন সেগুলো খেয়ে থাকে। তার মানে হলো আমাদের খুনি এমন যার মানসিক ভারসাম্য নেই। আর এটাও তো হতে পারে যে এই ওষুধগুলো প্রবীণ নিয়েছিল। যদি দুটো রক্ত মিশে থাকে তাহলে আমরা কি করে জানবো যে এই দুজনের মধ্যে ওষুধগুলো কে খেয়েছিল? না না, সেটা জানা গেছে। প্রবীণের ওয়াইফ আমাকে জানিয়েছে যে প্রবীণের সেরকম কোনো মেন্টাল প্রবলেম নেই। তার মানে হলো প্রবীণ ওই ওষুধটা নেয়নি, তার মানে এই রক্ত অবশ্যই খুনিরই হবে। ডক্টর সালুকে এই পাথরের ওপর আর ওই রক্ত দিয়ে লেখা হয়েছিল কর্মের ফল, তাতে আঙুলের চিহ্ন নিশ্চয় পাওয়া গেছে। হ্যাঁ, ওটা পাওয়া গেছে, ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্টের ডেটাবেসে ওটা ম্যাচই করছে না। অন্য কাউকে ধরে তার ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করলে তখন জানতে পারা যাবে। স্যার, স্যার শহরে যতজন কাস্টমাইজ জুতো বানায় সবার সাথে কথা বলেছে, কিন্তু কিছু জানতে পারিনি। যদি জুতোর থেকে জানতে না পারি তাহলে রক্ত থেকে জানতে পারবো। হ্যাঁ ডক্টর সালুকে, আপনি ওই মেডিসিনের নামটা লিখে দিন না, কারণ এরকম মেডিসিন তো কোনো প্রেসক্রিপশন ছাড়া কেউ দেবে না। হ্যাঁ, একদম ঠিক। কোনো সাইকিয়াট্রিস্ট লিখে না দিলে এই ওষুধ পাওয়া অসম্ভব। আমি এখনই লিখে দিচ্ছি। তাহলে একটা কাজ করো, শহরে যতগুলো ফার্মেসি আছে, যতগুলো ডক্টরস ক্লিনিক আছে, সব জায়গায় গিয়ে খোঁজ নাও যার হাতে এই ধরনের আঘাত ছিল, এই জাতীয় ওষুধের প্রয়োজনে এসেছিল কি না। এক্সকিউজ মি, ইয়েস। এটা দেখে একটু বলুন তো, এই ওষুধ আপনার থেকে কেউ নিয়েছিল কিছুদিন আগে? না স্যার। আমাকে আপনাদের দোকানের সমস্ত ওষুধের লিস্ট একবার চেক করতে হবে। ঠিক আছে ম্যাম, আপনি দেখে নিন। আচ্ছা, প্রেসক্রিপশন ছাড়া আপনি কাউকে ওষুধ দেন না তো? না ম্যাম। আচ্ছা, আজকে কি এমন কোনো পেশেন্ট এসেছিল যার হাতে লেগেছে বা তার আঙুল থেঁতলে গেছে? না, এখানে তো কেউ এখনো পর্যন্ত আসেনি। আসেনি? না। থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ। আছে। স্যার, আপনার কি মনে হয় যে এই গায়ত্রীর অ্যাঙ্গেলটা এক্সপ্লোর করা উচিত? প্রবীণের স্ত্রী গায়ত্রী কেন? স্যার, দেখা গেছে যে আজকাল অনেক কেসেই স্বামী স্ত্রী নিজেদের মধ্যে। মানে তুমি মনে করছো যে প্রবীণকে খুন তার স্ত্রী করেছে? স্যার, যদি কোনো সলিড মোটিভ থাকে তাহলে হতেই পারে। দয়া, এই গায়ত্রীর পুরো ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেক করো। হতে পারে, হয়তো আমরা কিছু পেয়ে যাব। কি হলো অভিজিৎ, কিছু পেলে? না, এখনো তো তেমন কোনো প্রমাণ আমি পাইনি,
কিন্তু মেডিসিন শপ আর সাইকিয়াট্রিস্ট আর জুতোর দোকানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চিন্তার বিষয় যে এই খুনি কলার উল্টে সারা শহরে ঘুরছে। এরকম চলতে থাকলে তো অন্যেরও বিপদ হতে পারে। হ্যালো, আরো একটা খুন কোথায়? স্যার, হোয়াট আ কোইন্সিডেন্স। কি হলো? এটা সেই ট্যাক্সি ড্রাইভার যে আমার উপর কাদা ছিটিয়েছিল। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, 100%। 7991 এই ট্যাক্সি ড্রাইভার। কোইন্সিডেন্স খুবই অদ্ভুত তো। শ্রেয়া, হ্যাঁ স্যার। তুমি ওই ইডলিওয়ালাকে জিজ্ঞেস করো তো, দেখো তো কি বলে। স্যার চলো। অদ্ভুত লোক ভাই তোমরা। না নিজে নিশ্চিন্ত হও না অন্যকে নিশ্চিন্ত হতে দাও। একটা কেস এখনো সলভ হলো না, আর একটা কেসের ফাইল তোমরা খুলে ফেললে। এসব কিছু আমাদের হাতে থাকে না স্যার। এর মৃত্যুর কারণটা তো বুঝে গেছি। গলা টিপে মারা হয়েছে। দারুণ ব্যাপার অভিজিৎ, খুব বুদ্ধিমান হয়ে গেছে ও আমাদের সঙ্গে থেকে থেকে। যা শিখেছি সব তো আপনার কাছ থেকেই। আমার থেকে? হ্যাঁ মানে ফরেন্সিক থেকে শিখেছি, আপনার কাছ থেকেই। কিন্তু একটা কথা ঠিক, সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে তুমি বোঝাতে পারোনি। যাক আমি বলছি, এইটা যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা আসলে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশনের কারণে হয়েছে। This subcutaneous petechial hemorrhage visible on the skin, মানে চামড়ার ভিতরে এই যে হালকা লাল নীল সব দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো তখনই হয় যখন ক্যাপিলারিজ মানে গলার ছোট ছোট নার্ভ যখন ফেটে যায়, মানে গলা টিপে মারার পরে সেগুলো দেখা যায়। বেসিক্যালি ব্লাড ভেসেলস এর বার্স্ট হওয়া। কেমন বললাম স্যার? এমন বললে যে মনে হচ্ছে কাজকর্ম ছেড়ে দিয়ে আমার সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত, কারণ ফরেন্সিকে আমার কোনো কাজ নেই, তুমি সামলাতে পারবে বস। আরে না না স্যার, কি করছেন কি স্যার? স্যার না, না, এরকম তুমি করতে বলবেন না। আরে পারবে। স্যার আমার কথা শুনুন, আমি তো শুধু আইডিয়া করছিলাম স্যার। আসল কাজটা আপনাকেই করতে হবে ডক্টর সালুখে। কিন্তু একটা কথা বলি, তুমি কিন্তু আন্দাজটা প্রায় তুমি ঠিক করেছো 90%। আচ্ছা, কিন্তু ভাই এই 10% তো এই ডক্টর সালুখেই বলতে পারবেন। হ্যাঁ, এসো বলছি। দেখো ভাই, এই যে এর এই ছোট ছোট লাল লাল চিহ্ন দেখছো না, এটা আসলে লাল রঙের ডাই। লাল রঙের ডাই? হ্যাঁ, আমার মনে হচ্ছে খুনি লাল কাপড় দিয়ে একে শ্বাসরোধ করে মেরেছে। এটা তারই চিহ্ন। এর বডির যে অ্যাঙ্গেল আছে সেইটা, আর এই যে ট্র্যাঙ্গুলেশনের মার্ক আছে সেইটা, এগুলো বলছে যে খুনি ওর ঠিক পেছনে বসেছিল, একদম ঠিক পেছনে, ওইখান থেকেই শ্বাসরোধ করে I see. মেরেছিল। কি দারুণ বললেন স্যার। ডক্টর, এইভাবেই আপনি একের পর এক জিনিসগুলো বলতে থাকুন, আর আমরা খুনিদের চটপট ধরতে থাকি। কি দারুণ বললেন ডক্টর, এটাও মিলে গেছে। কি পেয়েছো? এই যে লাল রঙের সুতো, আরে বাহ, ওয়ান্ডারফুল। এটা হয়তো ওই ড্রেসের সুতো যেটা দিয়ে খুনি একে খুন করে ফেলে। একদম একদম ঠিক। কি ব্যাপার স্যার, মেনে নিলাম। আজকে আপনাদের যুগলবন্দি কামাল করে দিয়েছে। আজ আজ স্যার, ওই যে ইডলির বিক্রেতা যিনি আমাদের ফোন করেছিলেন, ওনাকে চলে যেতে বলি। দাঁড়া, ওর সঙ্গে একটু কথা আছে আমার। ওকে। দাও, ওটা আমায় দাও। এই যে স্যার। হ্যাঁ তো দাদা বলে ফেলুন, কখন আর কিভাবে আপনি এই খুনটা হতে দেখেছিলেন? খুন হতে তো দেখিনি আমি স্যার, কিন্তু আমি ইডলি খাবে নাকি জিজ্ঞেস করছিলাম, তো দেখলাম ও আগেই ওখানে মরে পড়ে আছে। এইভাবেই শুয়েছিল? হ্যাঁ স্যার। আর যখন আপনি ওখানে গেলেন তো আশেপাশে কি আপনি কোনো লোককে দেখতে পেয়েছিলেন? না স্যার, কাউকে তো দেখিনি আশেপাশে। অভিজিৎ, হ্যাঁ ডক্টর। এখানে এসো তাড়াতাড়ি। কি হয়েছে স্যার? ভাই, আমরা যে এটা দুটো আলাদা আলাদা কেস মনে করছিলাম, এটা তো একটাই কেসের দুটো আলাদা আলাদা পার্ট। এই দেখো, এর হাতে কি লেখা আছে। কর্মের ফল? হ্যাঁ, মানে প্রবীণের মৃত্যু আর এই লোকটার মার্ডার একে অপরের সঙ্গে কানেক্টেড? স্যার এমনটা নয় তো যে দুজনের খুনি আসলে একজনই? কিন্তু সচিন, বেশিরভাগ কেসে খুনি একই পদ্ধতিতে সমস্ত খুন করে, কিন্তু এই কেসে প্রবীণকেও পাথর দিয়ে খুন করে, একে গলা টিপে মেরেছে। দুটো মার্ডারের প্যাটার্নই আলাদা। কিন্তু স্যার একটা সিমিলারিটি আছে এই কেসে। এই দুজনকেই রাতের অন্ধকারে আর নিরিবিলি জায়গায় মারা হয়েছে। আর অভিজিৎ, আমার মনে হচ্ছে এর খুনি এরই প্যাসেঞ্জার ছিল যে ওর পেছনে বসেছিল, একে খুন করে পালিয়ে গেছে। আবার এটাও তো হতে পারে যে খুনি যখন হামলা করেছিল তখন প্যাসেঞ্জার নিজেই পালিয়ে যায়। আর এই দুটো কেসে
এই প্যাসেঞ্জারের রোল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কীর্তিকা, তুমি একটা কাজ করো, এই লোকটার ফোনের লোকেশন থেকে খোঁজ নাও, এর লাস্ট প্যাসেঞ্জার কোন এরিয়া থেকে তুলেছিল। ওর লোকেশন আমাকে পাঠাও, আর বাকি সব ডিটেলসও আমার চাই, ঠিক আছে? খুব তাড়াতাড়ি। হ্যাঁ। স্যার, হ্যাঁ শ্রেয়া, স্যার খোঁজ পেয়েছি। চাঁদনগর থেকে লাস্ট প্যাসেঞ্জার তুলেছিল ওই ট্যাক্সি ড্রাইভার। আরে এটা তো চাঁদনগর পুলিশ স্টেশনের সামনের এরিয়া। একটা কাজ করো, ওখানকার সিসিটিভি ফুটেজ বের করো। স্যার। হ্যালো, সিসিটিভি ফুটেজের জন্য রিকোয়েস্ট করতে চাই। স্যার, আমি ওনাকে চিনি, উনি পুলিশ কনস্টেবল শকুন্তলা। খুন হওয়ার আগে ট্যাক্সিতে বসেছিল, ইনি কি লাস্ট প্যাসেঞ্জার ছিল নাকি? স্যার, ও যেহেতু পুলিশ কনস্টেবল, তাই খুনির বলাতে নিশ্চয়ই ও পালিয়ে যাবে না ক্রাইম সিন থেকে। নো চান্স স্যার, উনি নিজের ডিউটির ব্যাপারে ভীষণই ডেডিকেটেড। নিজের প্রাণের সংকট থাকলেও উনি ট্যাক্সি ড্রাইভারের ক্ষতি হতে দিতেন না। দুটো জিনিস হতে পারে, হয় হয় ট্যাক্সি ড্রাইভারকে ওই খুনির হাত থেকে বাঁচায়নি, বা হয়তো এ নিজেই খুনি। স্যার, এটাও তো হতে পারে যে ওই ট্যাক্সি ড্রাইভার ওনাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিল, কিন্তু মিটারটা অন ছিল। কিন্তু খুন লাল কাপড় দিয়ে হয়েছে স্যার, আর এই ওড়নাটাও ওনার লাল। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। পুলিশ কনস্টেবল শকুন্তলা, ডাকো ওই শকুন্তলাকে। এই যে লাল ওড়না ম্যাডাম, কেন করেছেন খুন আপনি? আমি কোনো খুন করিনি। মিথ্যে। তোমার বাড়ি থেকে এই লাল ওড়না পাওয়া গেছে। এই ফাইবার ওই কাপড়ের সঙ্গে ম্যাচ করছে যা দিয়ে ওই ড্রাইভারকে খুন করা হয়েছে। পুলিশের কাজ করো তুমি, আর এই অপরাধ একবারের জন্য কি বিবেক তোমাকে প্রশ্ন করেনি খুন করার মুহূর্তে? আমি যা কিছু করেছি সব অন্তরাত্মার নির্দেশেই করেছি। ঠিক যেই রকম পুলিশের ডিউটি আমার কর্তব্য, ঠিক সেই রকম এটাও আমার কর্তব্য। একজন নির্দোষকে খুন করে ফেলাটা তোমার কর্তব্য? ও নির্দোষ ছিল না, গাড়ি পেয়েছে বলে এমন ভাবে গর্বের সঙ্গে গাড়ি চালাচ্ছিল যেন হাওয়াই জাহাজ চালাচ্ছে। তুমি ওকে এই কারণে মেরে দিলে কারণ ও জোরে গাড়ি চালাচ্ছিল বলে? জোরে না, খুব জোরে। আর ও সিগন্যাল ব্রেক করেছিল, ড্রাইভ করতে করতে ভিডিও করছিল। যদি ওর গাড়ির নিচে এসে কেউ মরে যেত, সে হতো নির্দোষ। ও তো পাপী ছিল, যাকে আমি শেষ করে দিয়েছি। উপরওয়ালার নির্দেশ ছিল জঞ্জাল পরিষ্কার করার। এর মানসিক অবস্থা থেকে তো ঠিক মনে হচ্ছে না স্যার। এবার সেই মেডিসিন নিচ্ছে না তো, যার কথা ডক্টর সালুকে বলেছিলেন? শকুন্তলা, তোমার হাত দেখাও, হাত দেখাও। উপরে রাখো, টেবিলের ওপরে। কোনো আঘাতের চিহ্ন তো দেখছি না। ওই ট্যাক্সিওয়ালার হাতে কর্মের ফল তুমি লিখেছিলে না? হ্যাঁ, আর পুরো গর্বের সাথে লিখেছিলাম, কারণ কর্মের ফল তো পাওয়াই উচিত, তাই না? তোমার কর্ম ঠিক আছে তো? সিআইডির কর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝতে পেরেছো? আর কতজন রয়েছে যাদের তুমি কর্মের ফল দিয়েছো? এই প্রথম ছিল। একে তুমি মানোনি? না, আমি ওকে চিনি না। তাহলে আমি এখন যেতে পারি? খুন করেছো তুমি, বাড়ি নয় জেলে যাবে, বুঝেছো? আমি যা কিছু করেছি উপরওয়ালার নির্দেশেই করেছি। আপনারা উপরওয়ালা আর আমার মাঝখানে আসতে যাবেন না। কৃতিকা, হ্যাঁ স্যার। নিয়ে যাও একে। চলো চলো। উপরওয়ালা নির্দেশ করেছে, প্রত্যেকে শাস্তি পাবে। স্যার, ইনি তো এমনিতেই খুব আনস্টেবল মনে হচ্ছে। হ্যাঁ, ওর কৃতকর্মের শাস্তি তো এবার আইন দেবে। কিন্তু প্রবীণকে কে খুন করতে পারে? প্রবীণকে যে মেরেছে সেও ওই জায়গাতে গিয়ে সেটাই লেখে কর্মের ফল। কে হতে পারে? হতে পারে খুনি এই
কিন্তু মানসিক অবস্থার জন্য কিছুই মনে নেই ওর। বস, হ্যাঁ, বস, শকুন্তলা মিথ্যে বলছে না। প্রবীণ কেউ নয়, অন্য কেউ মেরেছে। হ্যাঁ, তার মানে যেখানে প্রবীণের বডিটা পেয়েছিলাম আমরা, আর যে রক্তের ট্রেসেস পেয়েছি আমরা, সেটা ম্যাচ করছে না। আর না শকুন্তলা কোনো ধরনের ওষুধ খেত। মানে ওই দুজন ভিকটিম আর দুজন খুনি, আর দুজন খুনি যে মেসেজ লিখেছে ওটা সেম টু সেম। এত বড় কোইন্সিডেন্স তো হতেই পারে না স্যার। এরা আবার কোনো গ্যাংয়ের হয়ে কাজ করছে না তো? অভিজিৎ, এরা যদি কোনো গ্যাংয়ের হয়ে কাজ করে তাহলে আরো বিপজ্জনক। জানি না আর কতজন এদের জন্য প্রাণ হারাবে। স্যার, মনে হচ্ছে হয়তো প্রবীণের খুনিকে পাওয়া গেছে স্যার। হয়তো কেন বলছো? মানে স্যার, একজন সাইকিয়াট্রিস্টের ফোন এসেছিল। ওনার কথা মতো গতকাল বিকেলে এমন একজন পেশেন্ট এসেছিলেন যার আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল। ও সেই ওষুধ রেখে তো, যেটা আমি লিখে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, একদম ঠিক। নাম হলো অর্চিত, আর স্যার প্রফেশনালি একজন গ্রাফিক ডিজাইনার। অভিজিৎ, তাহলে দেখা করো তো ওই গ্রাফিক ডিজাইনারের সঙ্গে। জানা তো যাবে যে কর্মের ফলের আর কটা পোস্টার সে বানিয়েছে। স্যার, অর্চিত। স্যার, স্যার একটা জুতো 7-এর আর একটা 8 নম্বরের। স্যার, ডিজাইনও সেম। মানে এই অর্চিতই প্রবীণকে খুন করেছিল। কাকে খুঁজছেন আপনারা? অর্চিতের সঙ্গে দেখা করতে চাই, আমরা একটু সার্ভে করতে এসেছি। অর্চিত বলে তো কেউ থাকে না এখানে, আপনারা যান এখান থেকে। এক মিনিট, আপনার সঙ্গে আমরা একটু কথা বলে নিই না। আরে এই এই, কি করছিস? এই, আরে কোথায় গেলেন? আরে এই, আরে বলছি, কি করছিস? কি আরে গুলি চালিয়ে দেবো। এই, ছুরি নিচে দেখ, আমি কিন্তু বলছি গুলি চালিয়ে দেবো। নিচে রাখ, নিচে রাখ। আমার কাছে আসবেন না, নাহলে ভালো হবে না। অর্চিত, আমার কথা শোন, ছুরিটা নিচে রাখ। দেখুন, দেখুন, আমাকে বাধ্য করবেন না, নাহলে নিজেকে মেরে ফেলবো আমি। আরে না না না, অর্চিত, কেউ কিচ্ছু করবে না। গান নিচে রাখো। আমরা এখানে শুধু কথা বলতে এসেছি। হয়তো জীবনের শেষটা এভাবেই হওয়ার ছিল, কারণ ওপরওয়ালার অনুমতি ছাড়া একটা পাতা পর্যন্ত নড়তে পারে না। এটা কি করছিস কি অর্চিত? একটা কথা বলতো আমাকে, তুই প্রবীণকে কেন মারলি? যাতে ও নিজের কর্মের ফল পেতে পারে। ওপরওয়ালা নির্দেশ দিয়েছেন জঞ্জাল পরিষ্কার করতে, কিন্তু ওকে মেরে তো আমি নিজেই পাপী হয়ে গেছি। তাই আমায় নিজের কর্মের ফল ভোগ করতেই হবে। না না না, দেখ অর্চিত, অর্চিত, অ্যাম্বুলেন্সে ফোন করো তাড়াতাড়ি। সরি স্যার, একে জীবিত আপনার কাছে নিয়ে আসতে পারলাম না। আরে অভিজিৎ, তুমি তোমার মতন চেষ্টা করেছো, তাছাড়া ওর তো মানসিক অবস্থা ঠিক ছিল না। আরে সালুকে কোথায় গেল? দেখো, আবার ভেতরে ঘুমিয়ে পড়েনি তো? দেখছি, দেখো তো একটু। স্যার, স্যার আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? হয়ে গেছে মনে হচ্ছে। কি 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 হয়েছে? না না স্যার, ওয়েট হ্যাঁ, ওয়েট করছি। করলে কি, আমি তো কাজ করছি। ছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো। না, কেন আমি ঘুমিয়ে পড়বো? আর ল্যাবে কেউ ঘুমায়? আছে তো, সেই জন্য। এক মিনিট, এটা 100% কনফার্ম যে ওই অর্চিতই হচ্ছে প্রবীণের খুনি। ওই পাথরে পাওয়া স্যাম্পলের সঙ্গে এর স্যাম্পল ম্যাচ হয়ে গেছে, আঙুলের চিহ্ন আর রক্ত। স্যার, এটা তো অর্চিত মারা যাওয়ার আগেই স্বীকার করে নিয়েছিল। ভাই, আমি এটা সায়েন্টিফিক্যালি প্রুভ করে বলছি। ডক্টর সালুকে ঠিক আছে, ওই দুজন ভিকটিমের খুনি তো ধরা পড়েছে, প্রবীণের অর্চিত আর ওই ট্যাক্সি ড্রাইভারের শকুন্তলা। কিন্তু এখনো একটা রহস্য থেকেই যাচ্ছে যে এই দুটো কেস একে অপরের সাথে কানেক্টেড নয় তো? আছে দয়া, কানেক্টেড আছে। কর্মের ফল, এটা কোইন্সিডেন্ট নয়, এটাই কানেকশন।
স্যার শকুন্তলা ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি জোরে চালাচ্ছিল বলে মেরে ফেললো। হতে পারে অর্চিত ও প্রবীণের খুন এরকমই কোনো কারণের জন্য করেছে। কিন্তু শ্রেয়া ম্যাম ওর কাছে তো গাড়িই ছিল না। গাড়ি নেই তো হয়তো এ আরো কিছু ভুল কাজ করেছে যেটা ওর করা উচিত হয়নি। যেমন স্যার? যেমন রাস্তাঘাট নোংরা করা, রাস্তায় থুতু ফেলা, প্রস্রাব করা। ডক্টর, ওখানে ক্রাইম সিনে আপনি থুতু বা ইউরিনের কোনো ট্রেস পেয়েছিলেন হ্যাঁ নাকি? ছিল তো, ওই দেওয়ালে যেখানে ওই লেখাটা ছিল তার ঠিক নিচে। মানে ডক্টর সালুকে ওদের খুন এই কারণেই হয়েছে যে ওদের কোনো সিভিক সেন্স ছিল না। একজন গাড়ি জোরে চালাতো, আর একজন যে কোনো জায়গায় থুতু ফেলতো, টয়লেট করে দিত, তাই তো? হ্যাঁ, খুনের প্যাটার্ন দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু হতে পারে যে অন্য কোনো কারণ আছে যেটার কারণে এটা হয়েছে। স্যার, আমি শকুন্তলাকে অর্চিতের ছবি দেখালাম। দেখা করা তো দূরের কথা, ও তো বলছে ওকে চেনেও না। স্যার, দুজনেই বলেছে কর্মের ফল, কর্মের ফল তো পাওয়াই উচিত, তাই না? যাতে ও নিজের কর্মের ফল পেতে পারে। আর দুজনেই বলেছে ওপরওয়ালার নির্দেশ। উপরওয়ালার নির্দেশ ছিল। ওপরওয়ালা নির্দেশ দিয়েছেন জঞ্জাল পরিষ্কার করতে। দুজনে একটা লাইনই বলেছে, কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। মানে যদি আমাদের গ্যাংয়ের থিওরিটা ঠিক হয়ে থাকে তাহলে হয়তো ভবিষ্যতে আরো খুন হয়ে যেতে পারে। স্যার, এই গ্যাংয়ের লিডারকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে হবে। স্যার, শকুন্তলার সমস্ত হিস্ট্রি আমি বের করলাম। ওর কিন্তু কোনো গ্যাংয়ের সাথেই কোনো কানেকশন নেই। আর অর্চিতেরও। এক মিনিট প্লিজ, এই অর্চিতের বডিটা একবার চেক করে দেখি। দয়া স্যার, আপনি বলুন না আমরা এক্স্যাক্টলি কি খুঁজছি। হতে পারে এমন কোনো ডিভাইস যেটা দিয়ে ওরা ওদের কানে ওই পরমাত্মার আওয়াজ শুনতে পেত। আছে বস, আছে। আরে কি আছে সেটা এক বলো। মিনিট, মুখে আছে কিছু। এই যে দেখো বস, এই দেখো বস, জানা যাবে এটা কি। এই দেখো। ক্রাউন মনে হচ্ছে তো রুট ক্যানেলের। হ্যাঁ ভাই, এটা ঠিক চিনেছ, রুট ক্যানেলের ক্রাউন। এই দেখো। ভেতরে কিছু আছে? এর ভেতরে কি আছে সেটা দেখতে হবে। দয়া, এক মিনিট ধরো। এই দেখো ভাই, এই হচ্ছে অন্তরাত্মা। দাঁতের ভেতর লুকানো ছিল। এই দেখো। এটা তো মাইক্রোচিপ অভিজিৎ, দাঁতে ফিট করা ছিল। এটা কিরকম চিপ ডক্টর? অভিজিৎ, এটা মাইক্রো ট্রান্স রিসিভার, যেটা কোনো রেডিও ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্ট আছে। তার মানে অপরাধী রেডিও সিগন্যালের দ্বারা এদের কাছে খবর পাঠাতো, আর এরা ওটাকে পরমাত্মার আওয়াজ ভেবে ফলো করতো। এক্স্যাক্টলি দয়া। এর কান ওই রেডিও ফ্রিকোয়েন্সিটাকে সাউন্ডের মতো ডিটেক্ট করত, আর এর বডির টেম্পারেচার থেকে আর এর জয়ের মোশন থেকে এই চিপ এনার্জি পেত। এত ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ারিং এর মস্তিষ্ক অপরাধের পথে এগিয়ে চলেছে। সালুকা স্যার, যখন প্রথমবার আপনি অটোপসি করলেন এই জিনিসটা মিস করে গেলেন কি করে? সেটাও ওই খুনির চালাকির কারণে। ও এই চিপটাকে লেড দিয়ে কভার করে রেখেছে। ও, ডিটেক্টই করা যায়নি কোনো এক্সরে দিয়ে। এই চিপটা কাস্টমাইজড। ও তার হিসেব অনুযায়ী নিজের ডিজাইনে নিজের সুবিধা অনুযায়ী বানিয়েছে। এক্স্যাক্টলি বস। আর যদি এই দুটো কেসের মধ্যে কোনো কানেকশন থাকে, তবে ওই শকুন্তলার দাঁতের মধ্যেও এইরকম একটা চিপ থাকতে হবে। এই দেখো বস, এর দাঁতের মধ্যেও সেই চিপ, সেম টু সেম। আর এর রুট ক্যানেল হয়েছে বেশি দিন হয়নি, ম্যাক্সিমাম 6 মাস। বস, আমি এখানে একটু অ্যানালিসিস করি। সালুকে, শকুন্তলার কি অবস্থা? শকুন্তলা দেবীর 15-20 মিনিটের মধ্যে জ্ঞান ফিরে আসবে। একটা কথা তো পরিষ্কার হলো, এই দুজন বেচারি, আমি বলতে চাইছি অর্চিত আর শকুন্তলা, এরা দুজন খুনির সাজানো কাঠের পুতুল। সেই এদের দিয়ে খুন করিয়েছে। জানি না এই খুনির আন্ডারে আর কতগুলো কাঠের পুতুল শহরে ঘুরছে। স্যার, যেই কাঠের পুতুলের খেলাটা খেলছে, আমাদের খুব তাড়াতাড়ি ওর দড়িটাকে কাটতে হবে।
স্যার মানছি যে খুনি এই দুজনকে ম্যানিপুলেট করছিল, কিন্তু এদের কি মাথা কাজ করছিল না? হ্যাঁ স্যার, এটা কিভাবে পসিবল? স্যার যদি কেউ বলে আগুনে ঝাঁপ দাও, তো সে কি সত্যিই আগুনে ঝাঁপ দেবে নাকি? এটা ভুলে যেও না কীর্তিকা, অর্চিত আমাদের সামনে নিজেকে শেষ করেছিল। অর্চিত আমাদের সামনেও নিজেকে পাপী বলছিল। কোনো হাই লেভেলের ম্যানিপুলেশন এটা। ঠিক বলেছ তুমি। যদি কারোর কানের কাছে একই কথা হ্যামারিং করা হয়, মানে শোনানো হয়, তাহলে সেই কথাটাই ধীরে ধীরে বিশ্বাস করতে সে বাধ্য হয়। আর তারপরে সেই লোক তার নিজের মনের কথাটা শোনে, যেটা মন তার চায়, আর সেটা করতেই সে বেরিয়ে পড়ে। আর স্যার দাঁতের ব্যাপারে তো শুধুমাত্র একজন ডেন্টিস্টই বলতে পারবেন সবকিছু। যদি অর্চিত আর শকুন্তলার ডেন্টিস্ট একজন হয়, তাহলে ওই ডেন্টিস্টকে খুঁজতেই হবে। স্যার অর্চিত আর শকুন্তলার ডেন্টিস্ট তো সেম নয়, কিন্তু এখানে যেটা সেম সেটা হলো ওদের ডেন্টাল ক্যাপসের ম্যানুফ্যাকচারিং কোম্পানি। XPQ প্রাইভেট লিমিটেড, ডেন্টাল ক্যাপস ম্যানুফ্যাকচারিং। তার মানে দুজনের দাঁত এই কোম্পানি থেকে তৈরি হয়েছিল। আর দাঁতে যে চিপ লাগিয়েছিল সেই এক্সপার্টও এই XPQ প্রাইভেট লিমিটেডে যুক্ত থাকতে পারে। অ্যাড্রেস কি আছে? স্যার প্রতাপনগর। প্রতাপনগর। স্যার তাহলে গিয়ে দেখি কে এই নকল দাঁতের ব্যবসায়ী। কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে নকল দাঁত বানানোর কোম্পানি। মানে গভর্নমেন্টে যতগুলো ডকুমেন্টস দেওয়া হয়েছে সব নকল ছিল। এই কোম্পানির যে মালিক সে বড় একজন ফ্রড। স্যার এটা সেই লোকটা যে ওই দুজনের দাঁতেই চিপটা লাগিয়েছিল। আমাদের কাছে আর কি রাস্তা আছে ওই খুনির কাছে পৌঁছবার জন্য? দাঁতের চিপ লাগানো মানুষের কাছে পৌঁছতে গেলে একটাই রাস্তা, রেডিও ফ্রিকোয়েন্সি। হ্যাঁ স্যার, কোনোভাবে যদি এটা জানতে পারা যায় যে ও কোন রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে, মানে ওই অন্তরাত্মার মেসেজ পাঠানোর জন্য। রাইট। হ্যাঁ, তাহলে তো স্যার ওই ফ্রিকোয়েন্সি দিয়ে লোকেশন পর্যন্ত পৌঁছানো যেতে পারে। তার মানে স্যার যেমনভাবে প্রত্যেকটা রেডিও চ্যানেলের নাম্বার হয়, আলাদা ফ্রিকোয়েন্সি হয়, যেমন FM XYZ, সেরকমই কোনো ফ্রিকোয়েন্সি ইউজ করেছে ওরা। ওই ফ্রিকোয়েন্সিকে ধরার জন্যে আমাদের সিগন্যালকে ইন্টারসেপ্ট করতে হবে।
আই হোপ শালুকে ওই চিপ লাগানো দাঁতটা ঠিক আগের মতোই ফিট করেছে শকুন্তলার মুখে। স্যার ফ্রিকোয়েন্সি এখনো পর্যন্ত ম্যাচ হচ্ছে না। হবে হবে, সময় লাগবে, কিন্তু হবে নিশ্চয়ই। এর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে স্যার, পজেস হয়ে গেছে। ফ্রিকোয়েন্সি চেক করো। হ্যাঁ স্যার। দরজা খোলো, খোলো দরজা, বাইরে বের করো আমায়। ওপরওয়ালার নির্দেশ আছে, আমাকে জঞ্জাল পরিষ্কার করতে হবে। বের করো আমায়। স্যার, স্যার ফ্রিকোয়েন্সি পেলাম 213.972 মেগাহার্টজ। ফ্যান্টাস্টিক। এবার এই ফ্রিকোয়েন্সিটা ধরে আমরা এই শকুন্তলার ভগবান পর্যন্ত পৌঁছে যাব, যেখান থেকে ও ব্রডকাস্ট করছে। স্যার আপনার মনে হচ্ছে টেকনিকটা কাজ করবে? রেডিও ফ্রিকোয়েন্সি থেকে খুনিকে খোঁজা। কীর্তিকে একজন সিআইডি অফিসারের কখনো সেলফ ডাউট করা উচিতই নয়, সবসময় কনফিডেন্ট থাকা উচিত। তাকে যেভাবেই হোক, যে কিছু করেই হোক, খুনির কাছে তাকে পৌঁছতেই হবে, বুঝেছো? স্যার। ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া এই তো খুনি যায়, বলতে শুরু করেছে। আর খারাপ কাজ করলে খারাপ। সামান্য এই কথাগুলো কেন মানুষ বুঝতে পারে না? উপরওয়ালার আদেশ পালন করো। সেই সব মানুষদের তাদের আসল জায়গা দেখিয়ে দাও, যারা মদ্যপান করে গাড়ি চালায়, শহরকে নোংরা করে, এখানে ওখানে আবর্জনা ফেলে, যেখানে সেখানে থুতু ফেলে। এমন অভদ্র মানুষদের এই সভ্য সমাজে কোনো স্থান নেই। এদের স্থান হলো শুধুমাত্র শ্মশান ঘাটে। ট্রেস করো, অ্যাডজাস্ট করো, দেখো কোথা থেকে ব্রডকাস্ট হচ্ছে। স্যার সেক্টর 17 এর কাছে। ওকে, সেক্টর 17 এর দিকে এগিয়ে নিয়ে চলো গাড়ি। স্যার আমরা সোর্সের অনেকটা কাছে, ওই 100-200 মিটার কাছে। সেক্টর 17 এর দিকে চলো। সাবধানে, জানি না এখানে ভিতরে কতজন আছে আর কত অস্ত্র আছে। কে তোমরা? এখানে কেন এসেছো? এখান থেকে ভেতরে যেতে পারবে না, ফিরে যাও বলছি। সবাই পিছিয়ে যাও, কারণ তোমাদের বসের সাথে তোমরাও মারা যাবে। ছুটে যাও। উপরওয়ালার এটা ইচ্ছে, আমরা অমান্য করতে পারবো না। সচিন, এরা কিন্তু সুস্থ নেই, এরা নিজেরাই ভিকটিম, সাবধানে। হ্যাঁ, স্যার এখানে তো নকল দাঁতে চিপ লাগানোর কাজ খুব দ্রুত চলছে দেখছি। এই ওকে ধরো। এই কোথায় যাচ্ছ? এদিকে এসো। চলো, ওকে তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। তোমরা হয়তো জানো না যে তুমি কতটা ভাগ্যবান।
অধিকাংশ মানুষ জানোয়ারের মতন বাঁচে আর মরেও যায়, কিন্তু তুমি, তোমার জীবন তো সার্থকতা পাচ্ছে, কারণ তুমি এমন একটি মহান কার্য করতে চলেছ যেটা মানবতার জন্য অত্যন্ত জরুরি। মানবতার পাঠ কোনো পাপীর মুখ থেকে ভালো লাগে না। আমার ছোট্ট এই দুনিয়াতে আপনাদের স্বাগত। এই যে হ্যালো আঙ্কেল, এখানে আমরা আতিথেয়তা নিতে আসিনি। এই যে আপনার সব গেম আছে না, এগুলো সব বন্ধ করুন। এটাই তো সমস্যা আজকালকার বাচ্চাদের, ধৈর্যই ধরতে পারে না। কিন্তু আপনি নিশ্চয়ই জীবনের আলো ছায়া রোদ বৃষ্টি দেখেছেন, একটু বোঝানোকে। আমি জীবনে অনেক কিছুই দেখেছি, আর আপনার মতো ক্রিমিনালের রূপও। নিজের অপরাধের গল্প এখানেই শোনাবেন নাকি বিউরোতে গিয়ে বলবেন? আমি জানতাম যে এই দেশের আইন একদিন না একদিন আমার কাছে ঠিক এসে পৌঁছবে, সেই জন্য আপনাদের এখানে দেখে আমি একদমই অবাক হইনি। তোমার একটু লজ্জা করলো না? সহজ সরল নিষ্পাপ মানুষগুলোকে হাতিয়ার করে তুমি তাদের দিয়ে খুন করিয়েছ। ইংরেজিতে খুব সুন্দর দুটো শব্দ আছে, হয়তো আপনি শুনেছেন, কোল্যাটারাল ড্যামেজ। যদি কোনো মহান স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়, তাহলে সেক্ষেত্রে ছোটখাটো ক্ষতির চিন্তা ভাবলে চলে না। নিষ্পাপ লোকেদের মেরে ফেলে, নিষ্পাপ লোকেদের দিয়ে খুন করিয়ে এমন কোন মহান স্বপ্ন বাস্তবায়িত করতে চেয়েছিলেন আপনি? আচ্ছা, আপনি কি কখনো আপনার চারপাশটা ভালো করে দেখেছেন? চোখ, কান, নাক, ফুল, সব ক্ষেত্রেই দুর্গন্ধ। আমি ভুলে গেছি যে সুগন্ধ ঠিক কি। আমি বুঝতে পারি না পরিষ্কার কাকে বলে। সর্বত্র পাপ ছড়িয়ে, এমনকি যে পুণ্যকেও পাপের সাহায্য নিতে হচ্ছে এই দেশকে বাঁচানোর জন্য। তাহলে কি এটাই উপায় মানুষকে সিভিক সেন্স শেখানোর? শুনছেন, আপনি একজন সিআইডি অফিসার, কি একটি সাধারণ মেয়েকে জিজ্ঞেস করুন যে সে রাতের অন্ধকারে রাস্তায় বেরোনোর জন্য কি সুরক্ষিত? জবাব পাবে না। স্থানে স্থানে মানুষ নিয়ম ভাঙছে, রেড সিগন্যালেও গাড়ি থামায় না, রাস্তাঘাটে থুথু ফেলছে, দেওয়ালের গায়ে প্রস্রাব করছে। এইভাবে কি তৈরি হবে একটা মহান দেশ? কিন্তু অপরাধ করে তো আপনিও সেই পাপের অংশ হয়ে গেছেন যেখান থেকে আপনি মুক্তি চেয়েছিলেন। আইনের রক্ষাকর্তাদের সঙ্গে কথা বলতে আমার খুব মজা লাগে, কারণ আপনাদের মাথার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার বসে গেছে। সেটা নিয়ম ভঙ্গ হলেও আইন ভঙ্গ যেন না হয়। যারা খুন হয়েছে তারা কেউ ধোয়া তুলসী পাতা ছিল না। তাদের মাথাতে এই নোংরামো আগে থেকেই ছিল। আমি তো শুধুমাত্র সেটা বাইরে বার করে নিয়ে এসেছি। আপনি অসুস্থ। এত কষ্ট যদি আপনি অন্য কোনো কাজে করতেন তাহলে হয়তো দেশের উপকার হতো, কিন্তু একজন পুলিশ কনস্টেবলকে দিয়ে ক্রাইম করিয়ে আপনি কোন সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন? সোজাভাবে চেষ্টা করে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, ৩৫ বছর ধরে সম্পূর্ণ সততার সঙ্গে চাকরি করেছি, আর তারপর পরিবেশ রক্ষার জন্য ১৫ বছর অ্যাক্টিভিস্ট ছিলাম। আমি কি পেলাম? কাঁচকলা। আর সেই জন্য আমি ভাবলাম যে একটা ভালো কাজ করবার জন্য যদি কোনো ভুল রাস্তাও বেছে নিতে হয়, তবে সেক্ষেত্রে খারাপ কিছু নেই। খারাপ রয়েছে, অবশ্যই খারাপ আছে। আর এই সমস্ত অপরাধকে সমাজ থেকে দূরে রাখার জন্য আর অপরাধকে নিয়ন্ত্রণে রাখার জন্য সিআইডি ডিপার্টমেন্ট রাত দিন কাজ করে চলেছে। মানছি সমাজে অনেক কিছু খারাপ রয়েছে, কিন্তু তা দূর করার জন্য অনেক রাস্তা আছে। তাই বলে অপরাধের রাস্তা? অপরাধের রাস্তা হয় নিয়ে যায় জেলের কাল কুঠুরিতে, আর না হলে ফাঁসির দড়িতে।